মাস্টার মাইন্ড থেকে তাহলে ফুয়াদ থাকবে ডিসিশন ওরা নিত আমাদেরকে জাস্ট জানা দেওয়া আল্লাহ তো আর বন্ধ দিও না আল্লাহ বিচার করবে আর বাবার আইনা দি তুই আমার জীবনটা গেছে আমার জীবনটা দেখালাম শুধু কি হাসির জন্যই প্রাণ গেছে পারভেজের নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এখনো কেন ধরা ছোঁয়ার বাইরে পারভেজ হত্যাকাণ্ডের মূল আসামিরা পারভেজের মতো মবের শিকার হয়ে কেন খুন হচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি টার্গেট কিলিং আমাদের হাতে এসেছে এমন কিছু ভয়ঙ্কর তথ্য প্রমাণ যাতে বেরিয়ে এসেছে বর্তমান ক্যাম্পাস কেন্দ্রিক নোংরা রাজনীতির ঘৃণ্যতম এক সমীকরণ হাসির কারণে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সেই রহস্যেরই জট খুলছে আমরা দর্শক বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম এন্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ মুখের একটা হাসির জন্য কারো প্রাণ যেতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের মাধ্যমে অবিশ্বাস্য এমন ঘটনারও সাক্ষী হয়েছে বাংলাদেশ তবে এর প্রায় 4.5 মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটন হয়নি সেই হাসিতে প্রাণ যাওয়ার পেছনের রহস্য দর্শক আজ আমরা আপনাদের সামনে সেই রহস্যেরই জট খুলতে চাই শুধু কি হাসির জন্যই এই হত্যাকাণ্ড নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আয়োজন আমাদের হাতে এসেছে এমন কিছু ভয়ঙ্কর তথ্য প্রমাণ যাতে বেরিয়ে এসেছে বর্তমান ক্যাম্পাস কেন্দ্রিক নোংরা রাজনীতির এক ঘৃণ্যতম সমীকরণ সেই সমীকরণ মেলাতে সবার আগে আমাদের যেতে হবে পারভেজের বিশ্ববিদ্যালয় তথা বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজধানীর বনানী এলাকা ঢাকার অভিজাত এই এলাকাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হাবও বলা হয়ে থাকে এখানকারই কামাল আতাতুর্ক রোডে অবস্থিত 16 তলার 2টা ভবন ও একটি 6 তলা ভবন নিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 14টি ডিপার্টমেন্ট ও 2837টি কোর্সে প্রায় 7,000-এর বেশি শিক্ষার্থীর সমাগম এই ক্যাম্পাসে তাই এত বড় সংখ্যক শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ও একই সাথে তাদের টিউশন ফি দেশি বিদেশি বিভিন্ন বরাদ্দ সহ যাবতীয় অর্থনৈতিক প্রভাবও অনেক লোভনীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধ থাকলেও পতিত আওয়ামী লীগ সরকারের সময় তাদের ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সেই নিয়ম ভেঙে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও কমিটি গঠন করে সাথে অন্যান্য ছাত্র সংগঠনের কার্যক্রমও চলে সমানতালে কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে নিরাপদ সড়ক আন্দোলন ভ্যাট বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই বিপ্লবের মোড় ঘুরিয়ে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরাই জুলাই আন্দোলনের মাঝপথেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ায় তাদের সেই সময়কার কর্মসূচি থমকে গেলে হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে ঠিক সেই সময়ই মাঠে নেমে আন্দোলনের গতিবিধি পরিবর্তন করে দেয় তারা এ কারণেই বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতাকেন্দ্রিক মহল ও ছাত্র সংগঠনগুলোর নতুন টার্গেটে পরিণত হয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এলাকাগুলোও আপনারা হয়তো ভাবছেন হাসির রহস্য না খুলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফিরিস্তি তুলে ধরছি কেন কারণ আছে সেই কারণ আরও স্পষ্ট হবে একটু পরেই তার আগে আমরা আপনাদের দেখাতে চাই একটি সিসিটিভি ফুটেজ 19 এপ্রিল আনুমানিক বিকেল 3টা 2 নারী শিক্ষার্থীকে দেখে হাসি দিয়েছে এমন অভিযোগেই ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে যা নাড়া দিয়েছিল সারা দেশের মানুষকে
তুচ্ছ একটা হাসির কারণে আজকে আমাদের ভাইয়ের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। আমার বন্ধু টেক্সটাইল ডিপার্টমেন্টের পারভেজ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটার ইতিমধ্যে প্রুফ এবং সকল সাক্ষ্য প্রমাণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে এবং প্রশাসনের হাতে কিন্তু ইতিমধ্যে রয়েছে। আমরা কি পারভেজকে ভুলে গেছি? আমাদের দেশে এটা খুবই প্রচলিত, কোনো একটা বিষয় নিয়ে প্রথমে অনেক হাইপে থাকে, ট্রেন্ডিংয়ে থাকে, পরে যখন সবাই একটু চুপচাপ হয়ে যায় নতুন কোনো বিষয় নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। তো আমরা চাচ্ছি না আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডটা এইভাবে চাপা পড়ে যাক। এবার সিসিটিভির পোস্টমর্টেম করতে চাই। সিসিটিভির ফুটেজের শুরুতেই একজনকে ইশারা করতে দেখা গেল, তার নাম সোবহান নিয়াজ তুষার। এই বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিভাগের শিক্ষার্থী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। তিনি হত্যাকাণ্ডের সময় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার যুগ্ম সদস্য সচিব। পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি, যিনি এখনও গ্রেফতার হননি। হাসিতে ক্ষুব্ধ হওয়া মেয়েদের সাথে নেই কোনো সম্পর্কও, অথচ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে পারভেজকে মারতে আসা বহিরাগতদের একজনকে দেখিয়ে দিচ্ছেন তিনি। একটু পর, অর্থাৎ এর মাত্র কয়েক সেকেন্ড পরের দৃশ্যে দেখা যায় জার্সি পরিহিত এক দুর্বৃত্তকে, যে কিনা বারংবার ছুরিকাঘাত করে যাচ্ছেন পারভেজকে। তার নাম নাসিম ইমতিয়াজ, মহাখালীর টিএনটি কলোনি ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কিশোর গ্যাং বেনসন গ্রুপের প্রধান, যার নেতৃত্বে টিএনটি ও বনানী এলাকায় মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। একাধিক মামলাও আছে তার নামে। আর হত্যাকারী এই নাসিম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নয়। এবার একে একে আমরা পরিচয় করাতে চাই তরুণ শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের। অনুসন্ধানের শুরুতেই মাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে এসেছে হাসিবুল হোসাইন রিমনের। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগেরই শিক্ষার্থী। তিনিও ছিলেন ছাত্রলীগ নেতা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ৫ আগস্টের পর ভুল পাল্টে বাগিয়ে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমানে বিলুপ্ত বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিবের পদ। রিমনের সহযোগী ওই বিভাগেরই শিক্ষার্থী ফুয়াদ, সেও ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী। পরবর্তীতে বনে যান এই বিশ্ববিদ্যালয়েরই বৈষম্য বিরোধী নেতা। তবে পারভেজ হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর ফুয়াদকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে গণধুলাই দেয় সে এলাকার মানুষ। ফুটেজ অনুসারে মামলার এজাহারের আরেক আসামি নাইম হাসান, সেও বিশ্ববিদ্যালয়েরই ছাত্রলীগ কর্মী, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আরেক আসামি লতিফুর রহমান লুসাদো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমানে বিলুপ্ত বনানী থানা কমিটির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত। এরই মধ্যে গ্রেফতার হয়েছে মামলার অন্যতম আসামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়াজি এবং মেহরাজ ইসলাম। পরবর্তীতে তারাও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তবে ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল ৫ আগস্টের পর শুরু হওয়া সেমিস্টারে ভর্তি হওয়া প্রথম বর্ষের ৩ শিক্ষার্থী মেহরাজ ইসলাম, আবুজর গিফারি পিয়াস ও মাহাতির হাসান। এদের মধ্যে মাহাতির হাসান কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিশ্ববিদ্যালয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ভিড়েছে। যদিও কিছুদিন আগে গুলশানে শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব ধরনের কমিটি বিলুপ্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগের অনেকও ছাত্র ছিল এরা ক্যাম্পাসে, এখন এরা হচ্ছে কি এই ব্যানারটার পিছনে আইসা পড়ছে যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ছাত্রলীগ, এই বৈষম্য বিরোধী এটাকে ধারণ করে তারা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করতেছে, বিভিন্ন হুমকি দামকি দিয়ে যাচ্ছে, বিভিন্ন ক্যাম্পাস রাজনীতিতে বন্ধ করার চেষ্টা করতেছে এবং এই জায়গায় কর্তৃপক্ষেরও একটা সাপোর্ট পাইতেছে। অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আমরা জানতাম, কিন্তু তারা তাদের এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের বিপরীতে ছাত্রলীগকে পুনর্বাসন করছে। এটা আমরা সম্পূর্ণভাবে এটা আমাদের কাছে ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। এবার হাসিতে ক্ষুব্ধ হওয়া ২ নারীর পরিচয়ের দিকেই নজর দেয়া যাক। ইতোমধ্যে ডাইনি খেতাবপ্রাপ্ত ২ নারী শিক্ষার্থীর পরিচয়ে যা বেরিয়ে এসেছে তাতে দেখা যাচ্ছে এদের কেউই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। পাশের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ স্কলারশিপ শিক্ষার্থী তারা। একজন ফাতেমা তাহসিন ঐশী ব্যবসায় প্রশাসন বিভাগের, আরেকজন ফারিয়া হক টিনা, তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ঘটনার দিন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে কেন গিয়েছিলেন সেই রহস্যই হত্যাকাণ্ডের মোড় ঘুরিয়েছে। জানা গেছে ছাত্রলীগের টিএনটি শাখার সাধারণ সম্পাদকই তাদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন।
ঘাতক নাসিম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, এমনকি হাসিতে ক্ষুব্ধ হওয়া দুই নারীও এখানকার শিক্ষার্থী নয়। তবে হত্যাকারীদের পারভেজকে মারতে ইশারা করা তুষার কেবল ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এক একজন এক এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও তাদের একটা জায়গায় মিল খুঁজে পাওয়া গেল। কিলিং মিশনে অংশ নেয়া সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী, কেউ বর্তমান আবার কেউ সাবেক হয়ে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা বলছেন, ঘটনার সূত্রপাতের পরপরই বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিহত পারভেজ এবং ওই দুই নারী শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে বসেন সমাধানের জন্য। প্রথমে বিষয়টি শিক্ষকদের মধ্যস্থতায় মীমাংসা হয়, কিন্তু সেখান থেকে বের হওয়ার পরপরই ঘটে হত্যাকাণ্ডের মতো ঘটনা। এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা বলবো আমরা, যে এই সামান্য কারণে একটা ছেলের জীবন চলে যাবে, এটা আসলে বিশ্বাস করার মতো না বা বিশ্বাসযোগ্য না আর কি। এই ধরনের ছোট্ট কারণে বা সামান্য কারণে যেন কোনো ছাত্রের ভবিষ্যতে আর কোনো প্রাণ না যায়। এই ঘটনা যে মীমাংসা হয়েছে সে খবর নাকি জানতেনই না হত্যা করতে আসা বহিরাগতরা। এই যে মিটমাটটা করিয়ে দেওয়া হয়েছে, এই মিটমাটের ইনফরমেশনটা যারা বহিরাগত এদের কান পর্যন্ত পৌঁছায় না। এই মিটমাট করার পর বের হয়ে যাওয়ার পর এমন মনে হয় 5 মিনিট ঘটনা ঘটেছে। এদিকে বনানী থানা পুলিশও কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুরেই। হত্যাকাণ্ডের ঘটনাটা খুব স্বাভাবিকভাবেই বলে গেলেন তারা। কথা শুনে মনে হতেই পারে এটি কোনো দুর্ঘটনা মাত্র। আসলেই কি তাই? আর বিশ্ববিদ্যালয় বা পুলিশের পক্ষ থেকে কেনই বা এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চালানো হচ্ছে? যেই ছেলেটা স্টেপ করছে ওই ছেলেটাকে ধরতে পারেনি, কি কাজ করতেছে? আমার প্রশ্ন হচ্ছে এটা। বারবার হচ্ছে বলতেছে যে আমরা কাজ করতেছি, এরকম কাজ করতেছি বলতে বলতে কি ওই আবরার ঘটনার মতো বানায় দিবে? যেভাবে উঠে এলো এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অনেক শিক্ষার্থী। কারণটাও যে পরিষ্কার, ঝুঁকি আছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হওয়ার, এমনকি এই ঝুঁকি আসতে পারে জীবনের উপরেও। তাই আমরাও গোপনীয়তা রক্ষা করতে চাই। পারভেজেরও ভালো একটা কানেক্টেড ছিল, মানে একটা এই জায়গায় পড়াশোনা ছিল, ভালো একটা ওদের সাথে চলাফেরা করতো। এমন না যে আমার সাথে চলাফেরা করছে, আমার ডিপার্টমেন্ট আমার সাথে চলবো না, ওদের সাথে ভালো একটা বন্ডিং ছিল। যারা মারছে, হ্যাঁ, ধরেন আমি আজকে একটা অকারেন্স করবো, আমি বাইরে ইনফর্ম করবো, ভাই আমি আজকে যাইতেছি, আপনি আমার লিড দেন, আপনি আপনার পাওয়ারটা দেন আমার, আমি নিয়ে যাচ্ছি। এমন দিলে যদি তাহলে মাস্টার মাইন্ডের উপর তাই খেলতে। এরা টাকা খাইছে কার কাছ থেকে? আন্দোলনটা দমনের জন্য, মানে স্টুডেন্ট থেকে আলাদা করে দমনের জন্য। নিউমনের সাথে আছে হলো জাকারিয়া আর নাইম, তিনজনের নামও বলে গেছে। গুলশান ক্লাবে তো নজরুল মেম্বার, তাহলে তো নজরুল ছবিটা একই শুনছি আমরা। আর কে এই নজরুল? তাহলে হাসাহাসির যে ঘটনা, এটি কি শুধুই সাজানো নাটক ছিল? পরিকল্পিত হত্যার ক্ষেত্র প্রস্তুতে হানি ট্র্যাপ ছিল সেই দুজন নারী শিক্ষার্থী? এসবের উত্তর জানার আগে আমাদের জানতে হবে নজরুল সম্পর্কে, আর কেনই বা এই নজরুলের নাম আসছে সেটিও জানতে হবে আমাদের। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম। ট্রাস্টি বোর্ডের দুর্নীতিবাজ সদস্যদের অপসারণ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিরপেক্ষ প্রশাসক নিয়োগ, চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে পদ দখল, বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। ঘোষণা করা হয়েছিল মার্চ 2 শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি। যে আন্দোলনের নেতৃত্ব দানকারীদের অন্যতম ছিলেন এই পারভেজ। এতেই ক্ষুব্ধ হন ক্ষমতাধর নজরুল। হাতছাড়া হয়ে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়, এমন অভিযোগ শিক্ষার্থীদের। ঘটনার সূত্রপাত হতে পারে এখান থেকেই। এই ছবিটা একটা ভাইরাল হয়েছে না, ছবিটা বাইরে আসছে, ওইটাও ভাই ফটো আলাদা মিটিং করছে আন্দোলন দমানোর লেগা। গুলশান ক্লাবে তো নজরুল মেম্বার, তাহলে তো নজরুল ছবিটা। এ যেন এক ঢিলে 3 পাখি। একদিকে আওয়ামী লীগের ডোনার হিসেবে পরিচিত নজরুলের প্রভাব, ক্ষমতার আর্থিক বিষয়, আরেকদিকে তারই ছত্রছায়ায় থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের সম্প্রতি বিলুপ্ত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পুনর্বাসন। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নতুন সংগঠনের সাথে নজরুলের আপোষের পথের কাঁটা সরানো।
পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ব্যাপারে বেশ কিছু তথ্য এসেছে আমাদের হাতে। সে তথ্য বলছে এটি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয়, সম্পূর্ণ পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে পারভেজকে। হত্যাকাণ্ডের আগের দিন গুলশান ক্লাবে একটি গোপন মিটিং করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মিটিংয়ে উপস্থিত সব শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে, যারা একসময় নজরুলের দুর্নীতি বিরোধী আন্দোলনে পারভেজের সহযোদ্ধা ছিলেন। এখন প্রশ্ন ওঠে, যদি সমঝোতার মিটিং হয় তাহলে সেখানে পারভেজ নেই কেন? আর এত বড় ক্যাম্পাস থাকার পরেও গুলশান ক্লাবেই কেন সেই মিটিং? সেদিন গুলশান ক্লাবের মিটিংয়ে শিক্ষার্থীরা যার মোবাইল নম্বর দিয়ে প্রবেশ করেছিলেন সেটি ছিল ছাত্রলীগের সাবেক নেতা, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বনে যাওয়া LLB ডিপার্টমেন্টের জাকারিয়ার। পারভেজ হত্যাকাণ্ডের পর গোপন মিটিংয়ের বিষয়টি জানাজানি হলে পারভেজের সহপাঠীদের তোপের মুখে পড়ে এই জাকারিয়া। এ সময় ওই মিটিংয়ের যেসব তথ্য জানান তাতে পারভেজ হত্যাকাণ্ডের অনেক কিছুই বেরিয়ে আসে। অডিটের হচ্ছে যে এটা রেমন ভাই আর নাইম ভাই, দুজন একদম স্পষ্ট, দুজন করতেছে। তো এটা স্পষ্ট। আর হচ্ছে যে আর টাকার যেটা বললেন নাইম ভাই আর রেমন ভাই পার্সোনালি শুনতেছি 53 লাখ টাকা গেছে। তো ওইখানে হচ্ছে নজরুল স্যারের এটা বলে দিচ্ছে, প্রত্যক্ষভাবে যদি থাকে মাস্টার মাইন্ড থাকে তাহলে ফুয়াদ থাকবে, ফুয়াদ হলে মাস্টার মাইন্ড থাকবে, ঠিক আছে? এর মধ্যে আবির থাকবে। আর হচ্ছে আর আপনার ইয়াতে আর আমাদের যেটা করা হয়েছে যে ডিসিশন ওরা নিত, আমাদেরকে জাস্ট জানা দেওয়া হইতো। জাকারিয়ার দেয়া তথ্যের সাথে মিল পাওয়া গেল পারভেজের অন্য সহপাঠীদের কথাতেও। আন্দোলন দমাতে পারভেজকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে এই পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ এই শিক্ষার্থীদের। বিনিময়ে লেনদেন হয়েছে 53 লাখ টাকারও, যার ভাগ পেয়েছে হত্যার সাথে জড়িত সবাই। পারভেজের সহপাঠীদের বক্তব্যে আপাতত পরিষ্কার, এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আসলে কে। তবে আমরা আরও পরিষ্কার হতে চাই, এই জন্য আমাদের যেতে হবে পারভেজের পরিবারের কাছে। মৃত্যুর আগে পারভেজকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কার কথাও নাকি জানিয়েছিলেন তার মাকে। ক্রাইম অ্যান্ড কারাপশন টিমের এবারের গন্তব্য ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিরনিয়া ইউনিয়নের কাইচাইন গ্রাম, এটি যে গ্রামে চিরনিদ্রায় শায়িত আছেন পারভেজ। শোকে কাতর পারভেজের মা, একমাত্র ছেলেকে হারিয়ে এখন মানসিক রোগী হওয়ার অবস্থা। সন্তান হারানোর শোক কোনোভাবেই যেন ভুলতে পারছেন না। আমার বাবা 15 দিন বাইর থেকে গেছে, আমি কই কিরে পারভেজ 15 দিন ধরে বাইতাইছো, যাস না ভার্সিটি? না যাইতাম না, সমস্যা আছে। 22 দিন হয়ে যাইতেছে, যাইতে না, না হনো জান যাইতো না, সমস্যা। এটা ঈদের আগে, রোজার আগে। পরে আমি কই যে আস না কিনলি গা, কই সামনে শুক্রবারে যাম গা। শুক্রবারে হইতে পড়ছি, না যাইতাম না, শনিবারে যাম। রোববারে ক্লাস, আমাদের শনিবারে আমার পুতলুলা হয় আসরের পরে গেছে। কিছু কিছু ইঙ্গিত দিত, আমি তো বুঝতাম না। অনেক লোক জড়িত, মেয়েরা জড়িত, মাস যা কিছু আছে এন সবাই কিছু কিছু হইলেও জানে, কিন্তু গোপন রাখছে, আমার বাবারে বুঝবার দিছে না। ছেলের মৃত্যুর সময় তার বাবা ছিলেন প্রবাসে, তখনও জানতেন না তার একমাত্র ছেলে খুন হয়েছে। শুধু অসুস্থতার কথা শুনেই প্রবাস থেকে ছুটে আসেন বাবা, এসে দেখেন তার ছেলে আর দুনিয়ায় নেই। যে কেউ 100% বিশ্বাস করবে যে এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত, তার আন্দোলনের মূল কারণেই তাকে হত্যা করা হয়েছে। সারা জীবন এই ছেলের মুখে হাসি ফোটাতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন বাবা। এখন সেই ছেলেও আর নেই, কি বলে নিজেকে সান্ত্বনা দিবেন সে ভাষাও যেন হারিয়ে ফেলেছেন বাবা। একে তো আদরের একমাত্র ছেলে হত্যায় ক্ষতবিক্ষত, এর মাঝেই সেই ছেলে হত্যার ঘটনা ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষ থেকে পাঠানো হয় 5 লাখ টাকার চেক। সেই চেক পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। নজরুল সাহেব তারা একটা মিটিং করে গোপন বৈঠক করে আমার ছেলেরা চক্রান্ত করে মারছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই, কারণ আমার টাকা দা মুখ বন্ধ করে রাখলো গেলে গিয়া, মুখ বন্ধ করে রাখবো গেলে গিয়া। আমি কি টাকা চাইছি 5 লাখ টাকা? আমার সন্তানটা মানুষ করতে এই পর্যন্ত আমার কোটি কোটি টাকা খরচ গেছে। সন্তানের যে যন্ত্রণা, এই যন্ত্রণা মুছে দিতে পারবো।
সেদিন পারভেজের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান তার মামা। তিনি জানান, থানায় গিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের হুমকি ধামকির শিকারও হতে হয়েছিল তাকে। সেই সময় তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে মামলা না করার জন্য চাপ দিয়েছিল বলে জানান তিনি। তাগর পরিকল্পনা হয়েছে মাস্টার প্ল্যান যারা করছে উপরে বৈশা যে এই স্থানীয় 3টা ছেলে ভর্তি করাইতে হবে, পরে দুজি তার এই দুনিয়াতে সরাই দেওয়া লাগে কিন্তু এইভাবে সরাই দিতে হবে। মানে আপনি যত হুমকি দিবেন না কি করবেন এর আঙ্গর কিচ্ছু করার নাই। আবার ছেলেটা বলছে যে মামা আপনি মনোরি যে আঙ্গর 2টা নাম কাটটা দেন সবচেয়ে ভালো হইব, তাই আপনারা মামলাটা করে জিততে পারবেন। আর আঙ্গর নাম 2 না কাটেন তাই কিন্তু আপনি মামলা করে জিততে পারতেন। এবং তো কয়ে তারা চলে গেছে। পরে পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে পারভেজকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে এমনটি উল্লেখ করা হয়। রেমন, ফুয়াদ আর ওই যে হৃদয় মিয়াজি ওদেরকে নিয়ে মানে একটা পার্সোনালি গুলশান ক্লাবে কিন্তু এই যে দেখেন আপনারা এইখানে যারা বসছে শুধু মানে তাদের একটা বিষয় হচ্ছে যে সবাই নিউট্রাল হওয়ার পরেও কিন্তু পারভেজ এই জায়গায় সত্যের সাথে কিন্তু যাচ্ছে, মানে সাথে আছে। কারণ যারা এটা এভাবে যাদেরকে দিয়ে করাইছে তাদের কাজটা ছিল এটাই যে পারভেজকে তারা হত্যা করবে। ওদের কাজটা কিন্তু এটাই ছিল, এর বাইরে আর কোনো কিছু ছিল না। আর ওদেরকে কিন্তু করাইছে যারা আপনার ওই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে একসাথে হয়ে টাকা খাইছে, যারা তাকে টাকা দিছে নজরুল। প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে যে 3 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল ওইটাও তাদের প্ল্যান ছিল। তাকে হত্যা করা হতে পারে সে বিষয়টি আগে থেকেই টের পেয়েছিলেন পারভেজ নিজেই। আর সেই প্রমাণও মেলে তার বিভিন্ন পরিচিতদের সাথে কথোপকথনেই, যা মেসেজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের জানিয়েছিলেন বিভিন্ন সময়। খুন হওয়ার পর পারভেজের মোবাইল ফোন থেকে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্তে অর্থাৎ মেসেঞ্জার ঘেঁটে জানা যায় মৃত্যুর আগে এক বড় ভাইকে আসন্ন বিপদের কথা লিখেছিলেন পারভেজ। জানান, রিমন, ফুয়াদ এবং নাইম সহ কয়েকজন তাকে নানানভাবে হুমকি দিচ্ছেন, আন্দোলন থেকে সরে যেতেও বলা হচ্ছে। পারভেজকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টি এখন পরিষ্কার। আর এই খুনের দায়ভার হিসেবে অভিযোগের তীর এখন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ও তার মদদে চলা কিছু ছাত্র নেতার দিকে। ক্রাইম অ্যান্ড কারাপশন টিম এবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মুখোমুখি। অভিযুক্ত নজরুলকে বারবার নক করেও না পাওয়া গেলে পরে কথা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমানের সাথে। পারভেজকে আমরা মিছিলের আগে দেখছি, কিন্তু যারা সবসময় মিটিং করতে মানে ভিসি রুমে আসতো, আমার রুমে আসতো বা ট্রেজার রুমে যেত, এদের ভিতরে পারভেজ কোনো সময় দেখিনি আমরা। তো সেই হিসাবে যারা মেইনলি ওই সময়ে লিডিং ছিল আর কি, রোলে ছিল আর কি, এবং সবসময়ই আমাদের সাথে মানে ভিসিদের সাথে যেমন ফুয়াদ ওরা যারা যোগাযোগ করতো, তারপরে যে কোনো একটা ডাকা, স্টুডেন্টদেরকে একটা সভা ডাকা, তাদেরকে ব্রিফ করা বিওটির সম্পর্কে বা পূর্বের যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলো সম্পর্কে যে ব্রিফ করা, এই সমস্ত জায়গায় কিন্তু পারভেজকে আমরা ফোরফ্রন্টে দেখি না। তার মিছিলে দেখেছি, ছবিতে আর কি, মিছিলের ছবিতে দেখেছি যে পারভেজ ছিল, সামনের দিকে ছিল, কিন্তু এই জায়গাগুলোতে পারভেজ ছিল না। সেই জন্য আসলে ওই মিটিংয়ে পারভেজের উপস্থিতিতে হচ্ছে। মামলার 4 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল আসামিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরেই। তবে পুলিশের দাবি খুব জোরালোভাবেই মামলাটি নিয়ে কাজ করছেন তারা। আমরা ঘটনা ঘটার পরপরই খুব গুরুত্ব দিয়ে এটা তদন্ত করছি এবং ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে 5 জন এজাহার নামীয় এবং 2 জন তদন্তে প্রাপ্ত এজাহার বহির্ভূত। এই যে গ্রেফতারকৃত 7 জন, তার মধ্যে থেকে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে মামলায় আসামি করা হয় 8 জনের নাম উল্লেখ করে। তারা হলেন মেহরাজ ইসলাম, আবুজর গিফারি পিয়াস, মোহাম্মদ মাহাতির হাসান, সুবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিমকে। অজ্ঞাত আসামি করা হয় আরও 25 থেকে 30 জনকে। রাজনৈতিক মেরুকরণের যে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেই কেন্দ্রবিন্দু থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো সিন্ডিকেট এখানে কাজ করে। যেমন বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ, যারা বিভিন্ন সময় দেখবেন
এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন এবং সুবিধা নিয়ে তারা নানানভাবে অথবা দখলের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছেন। তারা চাচ্ছেন না কখনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা হোক, ছাত্ররা প্রাইভেট ছাত্ররা রাজনৈতিকভাবে সচেতন হোক, তারা তাদের দাবি দেওয়া নিয়ে সামনে থাকুক, তারা যেন তাদের ইচ্ছে মতো টিউশন ফি থেকে শুরু করে সকল কার্যক্রম তারা পরিচালনা করতে পারেন, কোথাও যেন বাধার সম্মুখীন হতে না হয়। এবং ছাত্র শিবির চাচ্ছে তারা তাদের কার্যক্রম যেহেতু গোপনে প্রকাশ্যে নয়, তাই তারাও সাধারণ শিক্ষার্থীর বেশে তারা চাচ্ছেন অন্য কোনো গণতান্ত্রিক ছাত্র সংগঠন এখানে কার্যক্রম পরিচালনা করুক। যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন তারা একটি রাজনৈতিক দল করেছেন। এখন তাদের এই উচ্চ বিলাসী রাজনৈতিক চিন্তাভাবনা থেকেও তারা ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং তারাও কিন্তু আমাদের বিভিন্ন গণতান্ত্রিক কার্যক্রমে নানা ধরনের বাধা সৃষ্টি করছে। এই অভিযোগগুলো করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা। তার অভিযোগের সূত্র ধরেই সামনে আসে আরও কিছু ঘটনা। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হয়ে নেতৃত্ব দেয়াদের একজন ফায়ার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হিমেল কিছুদিন আগে পুরো ফিল্মি স্টাইলে হত্যার হুমকি দিয়ে তার বাড়িতে পাঠানো হয় চিঠি, যার ভেতরে একটি কিউআর কোড ছাড়া কিছুই ছিল না। তার সাথে কি ঘটেছিল সেই গল্প শুনতে চাই আমরাও। আড়াইটার দিকে এই সময়ের ভিতরে আমি ভার্সিটিতে আমার এক্সাম ছিল, এক্সাম দেওয়ার উদ্দেশ্যে বের হই। তো বের হতে গিয়ে আমি এই যে গেটের এখানে একটা চিঠি দেখতে পাই। তো চিঠিটা লক্ষ্য করতে ওখানে সামনে একটা উপরে নাম লেখা ছিল হুমায়ুন কবির হিমেল। তো ওই নামের দিকে আমার চোখটা যায়। তো আমি চিঠিটা দেখি। এখন পরে ওখানে আমার পদবি, যেমন আমি তো ছাত্রদলের ফায়ার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদস্য সচিব, ওখানে উল্লেখ করা ছিল যে ফায়ার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদস্য সচিব হুমায়ুন কবির হিমেল। তো পরবর্তীতে চিঠিটা আমি খুলে আমি অবাক হয়ে যাই। ভিতরে কোনো কিছু ছিল না, একটা কাগজই ছিল, একটা স্ক্যানার। এখন স্ক্যান করার পরে ওই আসলে লিখিত আকারে একটা হুমকি স্বরূপ আসে যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সেতু ভবন আমার নির্দেশে নাকি পোড়ানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনের এই স্পিডটাকে দমিয়ে দেওয়ার জন্য এরা একটা কিলিং মিশনের নেমেছে। আমরা লক্ষ্য করছি ছাত্রদলকে টার্গেট করে মূলত এই কিলিং মিশনগুলো চালানো হচ্ছে এবং এই হুমকি ধামকিগুলো শুধু ছাত্রদলকে দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভাটরারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন হিমেল। তবে ৩ মাস পেরোলেও এখনও সেই অভিযোগের তেমন কোনো অগ্রগতি নেই। হুমায়ুন কবির হিমেল। হুমায়ুন কবির হিমেল, জি। কবেকার এটা? এটা হলো ২৬ ডিসেম্বরে যে হত্যার একটা হুমকি বারকোডের একটা চিঠির মধ্যে স্ক্যানার করে দেখা। ওটার আপডেটটা আছে। আপডেট এটা আমরা সিআইডিতে পাঠাইছি, ওখান থেকে কোনো তথ্য এখন আসে নাই। 12 ডিসেম্বর 2024 নারায়ণগঞ্জে খুন হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ওয়াজেদ সীমান্ত। নারায়ণগঞ্জ দেওভাগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 14 ডিসেম্বর তার মৃত্যু হয়। আর এই মৃত্যুকেও ছিনতাইকারীদের হাতের মৃত্যু হিসেবে দেখানো হয়েছে মামলায়। একই দিন অর্থাৎ 2024 সালের 12 ডিসেম্বরে ভোর 5টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। শিহান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। আর এই হত্যাকাণ্ডকেও পুলিশ ছিনতাইকারীদের হাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এর পরের পর্বে দেখা হবে অন্য কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।